Hey guys, Assalamualaikum. Welcome back to another brand new video. So guys, সম্প্রতি বাংলাদেশে CF Moto 300 SR এই বাইকটি খুবই আলোচনায় চলছে। ইভেন অনেকেই যদি স্পোর্টস বাইকে নেওয়ার চিন্তাভাবনা মাথায় ঢোকে তাহলে তারা CF Moto 300 SR এর দিকে যাচ্ছে। তো যাওয়ার আগেও সবার মনে কিছু কিছু সন্দেহ এবং কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো ক্লিয়ার করার মতো তেমন কারণে পাচ্ছে না বা তেমন কোনো ভিডিও ইউটিউবে নাই। তো সেই জন্য আমি সেগুলো মাথায় রেখে আমি এই CF Moto 300 SR এর কিছু টপিকস আমি নিজে অ্যানালাইজ করেছি অ্যান্ড সেই টপিক্সের ভালো খারাপ দিক মানে বলতে গেলে একটা ফুল রিভিউ মতো আমি এই ভিডিওতে কথা বলবো এই বাইকটি সম্পর্কে। তো আমি সেগুলো সব কিছুই ফোনে রেকর্ড করে ফোনে লিখে রাখছি। তো আমি স্টেপ বাই স্টেপ বলছি, আপনাদের সব কিছু ব্যাখ্যা করে দেবো, ব্যাপার না। তো যেই পয়েন্টগুলো আছে সেগুলো হচ্ছে ভাইব্রেশন, ইকো অ্যান্ড স্পোর্টস মোড, তারপরে হচ্ছে ইকো অ্যান্ড স্পোর্টস মোডের মধ্যে পার্থক্য, তারপরে হচ্ছে সাসপেনশন, তারপরে হচ্ছে ব্রেকিং, তারপরে হচ্ছে ইঞ্জিনের তাপমাত্রা, তারপরে মাইলেজ, রাইডিং পজিশন, পিলিয়ন সিট, স্পিড ব্রেকারে বাধা বা তলে বেঁধে যাওয়া এমন কিছু, টপ স্পিড এবং এক্সেলারেশন, অ্যান্ড হচ্ছে মিটারের কার্যকারিতা। তো এই সকল কিছু নিয়ে আজকে আমি এই ভিডিওটি করব, মানে 12টা টপিক আমি এখানে নোট ডাউন করেছি, 12টা টপিক নিয়েই আজকে এই ভিডিওটি আমি তৈরি করব। তো বেশি কথা না পারে তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কিন্তু ভিডিও শুরু করার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবে। ওকে, লেটস স্টার্ট ইট। ফার্স্ট পজিশনে আছে ভাইব্রেশন। তো ভাইব্রেশনের জন্য CF Moto 300 SR এর ইঞ্জিনটি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলের একটা DOSC ইঞ্জিন, যে ইঞ্জিনের ম্যাক্স পাওয়ার হচ্ছে 30 bhp at 9500 rpm এবং ম্যাক্স টর্ক হচ্ছে 27 নিউটন মিটার at 6500 rpm। তো এই আরপিএম থেকে সাধারণত ইঞ্জিনে একটু ভাইব্রেশন দেয়, কারণ এটি হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার বাইক। সিঙ্গেল সিলিন্ডার বাইকগুলো মানে প্রত্যেকটা সিঙ্গেল সিলিন্ডার বাইকে হাই আরপিএমে যখন আপনি একটু সর্বোচ্চ আরপিএমে থাকবেন তখন একটু ভাইব্রেশন অনুভূত হয়, এটা স্বাভাবিক। তারপরে এই বাইকের ইকো অ্যান্ড স্পোর্টস মোড, এই বাইকের দুইটা মোড আছে, একটা হচ্ছে ইকো মোড, একটা হচ্ছে স্পোর্টস মোড। ইকো মোডে এই বাইকটা সাশ্রয় করে চলে, মানে আপনার তেল সাশ্রয় হবে কিন্তু পারফরমেন্স কম দেবে। সেইখানে স্পোর্টস মোডে এই বাইকটার পারফরমেন্স বেশি দেবে কিন্তু তেল সাশ্রয় এইগুলো একটু কম দেবে, মানে একটা পেতে গেলে আর একটা ছাড়া লাগবে এমন একটা ব্যাপার স্যাপার এখানে ইউজ করা হয়েছে। তারপরে 3 নম্বর পজিশনে যেটা আছে ইকো এবং স্পোর্টস মোডের মধ্যে পার্থক্য। ইকো এবং স্পোর্টস মোডের মধ্যে পার্থক্য হচ্ছে আপনারা একটু আগে বোঝাই দিলাম, যেটা ইকো মোডে হচ্ছে তেল সাশ্রয় করে এবং স্পোর্টস মোডে হচ্ছে পারফরমেন্স ইনক্রিজ করে, যেটা ইকো মোডে করে না। তো বলতে গেলে ইকো মোডে যদি আপনি চালান তাহলে আপনারা অনায়াসে এই বাইকটা দিয়ে অনেকখানি মাইলেজ পেয়ে যাবেন, অনেক সুন্দরভাবে জেন্টালি রাইড করতে পারবেন, কিন্তু আপনি টানাটানি করতে পারবেন। কিন্তু অপরদিকে স্পোর্টস মোডে আপনারা এই বাইকটা নিয়ে টানাটানি করতে পারবেন, একটা হাই এক্সেলারেশন পেয়ে যাবেন অ্যান্ড পারফরমেন্সও নেক্সট লেভেল পেয়ে যাবেন, কিন্তু মাইলেজের দিকে একটু কম্প্রোমাইজ করা লাগবে। তারপরে হচ্ছে এই বাইকের সাসপেনশন। এই বাইকটিতে সামনে এবং পেছনে দুইটা সাসপেনশন ইউজ করা হয়েছে। তো সামনে হচ্ছে আপসাইড ডাউন সাসপেনশন ইউজ করা হয়েছে এবং পেছনে মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে। এবার অনেকে মনে করে যে এই বাইকটার সাসপেনশনটা দিয়ে কি অফরোডিং করা যাবে। একটা স্পোর্টস বাইকে যেই রকম অফরোডিং করা যেতে পারে এই বাইকটা নিয়েও সেই রকম অফরোডিং করা যেতে পারে। এমন না যে খুবই এক্সট্রিম লেভেলে অফরোডিং করা যাবে, আবার এমনও না যে একেবারে করা যাবে না। অফরোডিং করা যাবে কিন্তু একটু লিমিটের মধ্যে থাকবে, বেশি এক্সট্রিম করা যাবে না এই বাইকটা দিয়ে। তারপরে হচ্ছে এই বাইকে ব্রেকিং। এই বাইকের সামনে এবং পেছনে দুইটা ডিস্ক ইউজ করা হয়েছে। এই বাইকের সামনে 300 মিলিমিটারের একটা ডিস্ক ইউজ করা হয়েছে এবং সেই ডিস্কের 4 পিস্টন ক্যালিপার ইউজ করা হয়েছে এবং পেছনে 220 মিলিমিটারের একটা ডিস্ক ইউজ করা হয়েছে যেখানে সিঙ্গেল পিস্টনের ক্যালিপার ইউজ করা হয়েছে অ্যান্ড দুইটাতেই রয়েছে ডুয়েল চ্যানেল ABS, যেটা অনেক বেশি ভালো। তারপর হচ্ছে ইঞ্জিনের তাপমাত্রা।
এই বাইকটিতে একটি লিকুইড কুল ইঞ্জিন ইউজ করা হয়েছে, যার কারণে এই বাইকটির কুলিং সিস্টেম একটু উন্নত মানের। কিন্তু উন্নত মানের কুলিং সিস্টেম হওয়ার পরেও এই বাইকটা যখন আপনি গ্রীষ্মকালে বা গরম তাপমাত্রার মধ্যে চালাবেন তখন একটু ইঞ্জিনটা একটু হিট হবে, কিংবা যদি আপনি ট্রাফিকের মধ্যে একটু চালান তখনও এই বাইকের ইঞ্জিন হিটিং ইস্যু আসতে পারে। এর বাইরে যদি আপনি অন্য কোনো সিজনে বা অন্য কোনো সময় ফাঁকা কোনো রাস্তায় চালান তখনও এই প্রবলেমটা হবে না, কিন্তু আপনি যদি ট্রাফিক কিংবা গরমকালে এইটা গ্রাফন ট্যাপ ইউজ করেন তখন একটু হিটিং ইস্যু আসতে পারে। তারপরে হচ্ছে মাইলেজ। এই বাইকে যেহেতু দুইটা মোড আছে, তো দুইটা মোডে দুই রকম মাইলেজ পাবেন। যদি আপনারা এই বাইকটা ইকো মোডে চালান তাহলে আপনার মাইলেজ পেয়ে যাবেন 30 থেকে 35 কিলোমিটার পার লিটার। অপরদিকে আপনারা যদি এই বাইকটা স্পোর্টস মোডে চালান তাহলে আপনার মাইলেজ গিয়ে দাঁড়াবে 27 থেকে 28 কিলোমিটার পার লিটার। তো এইরকমভাবে এই বাইকটা মাইলেজ আপনারা মোটামুটি পেয়ে যাবেন। তারপরে হচ্ছে এই বাইকটার রাইডিং পজিশন। এই বাইকটার রাইডিং পজিশনটা খুবই কমফোর্টেবল। একটা স্পোর্টি সিট দেওয়া হয়েছে, প্লাস এই বাইকে ক্লিপ অন হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে, যেটার সাহায্যে আপনাদের বেশি ঝুঁকে বাইকটা চালাতে হবে না। মোটামুটি একটা জেন্টালি একটা পজিশনে আপনার বাইকটি রাইড করতে পারবেন, যার মাধ্যমে আপনাদের ব্যাক পেন হওয়ার সম্ভাবনা অনেকখানি কমে যাবে। অনেক সময় আপনারা লং ট্যুরও এই বাইকটি নিয়ে অনায়াসই করতে পারবেন। তারপরে যে টপিকটা ওটা হচ্ছে এই বাইকের পিলিয়ন সিট। অনেকেই বলছেন যে এই বাইকটার পিলিয়ন সিটটা কি কমফোর্টেবল, কি এই বাইকটার পিলিয়ন সিট নিয়ে কি পিলিয়নকে নিয়ে লং রাইডে যাওয়া যাবে? তো আমি বলি এই বাইকটার পিলিয়ন সিটটা অতটাও কমফোর্টেবল না। এই বাইকটার পিলিয়নে যে বসবে তার একটু প্রবলেম হবে, কারণ এই বাইকটার পিলিয়ন সিটটা অনেক ছোট। অ্যান্ড আপনি যদি পিলিয়নকে নিয়ে লং রাইডে যাওয়ার চিন্তা ভাবনা করেন তাহলে ওইটা আগেই বাদ দিয়ে দেন, কারণ আপনার পিলিয়ন এই বাইকটাতে বসে বেশিক্ষণ লং রাইডে থাকতে পারবে না, কারণ সিটটা অনেক তুলনামূলকভাবে ছোট, বেশি টানাটানি করতে গেলে তো তার পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তারপরে হচ্ছে স্পিড ব্রেকার। এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 135 মিলিমিটার, তাই সাধারণত এই বাইকটা স্পিড ব্রেকারে পড়বে না। কিন্তু আপনারা যদি দুইজন চড়ে যদি বাইকটা রাইড করেন তাহলে এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু নিচু হয়ে যায়, যার কারণে এই বাইকটা স্পিড ব্রেকারে লাগার একটু সম্ভাবনা থেকে যায়। এর জন্য যদি পিলিয়ন সহ আপনি এই বাইকটা রাইড করেন তাহলে একটু সাবধানে চালাবেন, আর একলা চালালে কোনো প্যারা নেই। তারপরে হচ্ছে টপ স্পিড এবং এক্সেলারেশন। এই বাইকটি থেকে আপনার টপ স্পিড পেয়ে যাবেন অ্যারাউন্ড 150 কিলোমিটার পার আওয়ার। এই 150 বলছে কোম্পানি, কিন্তু এখান থেকে আপনি আরও কিছু বেশি পেতে পারেন। আপনি 153-54 এরকম পেয়ে যেতে পারেন এই বাইকটা থেকে। তো অনেকেই বলবেন যে যদি R15-এর সাথে R15-এর তুলনা দিয়ে R15-এর টপ স্পিডে তো 155, তাহলে এটা আর ওটার মধ্যে পার্থক্য কী হইলো? ভাই আমি বলি R15 হচ্ছে একটা 150 সিসির বাইক, অ্যান্ড এই বাইকটা হচ্ছে একটা 300 সিসির বাইক। দুইটা বাইকের মধ্যে এক্সেলারেশনের একটা পার্থক্য আছে। সিসি বেশি হবে এর মানে যে টপ স্পিড বেশি হবে এমন না। বাইকের সিসির সাথে এক্সেলারেশনের পার্থক্য থাকে, টপ স্পিডের কোনো পার্থক্য থাকে না। মানে বাইকের সিসি যতই বেশি হোক না কেন, আপনি যদি কেটিএমও কেনেন, কেটিএম 390ও কেনেন, তাও আপনার বাইকের টপ স্পিড দেবে 160-এর আশেপাশে, এর বেশি যাবে না। কিন্তু এক্সেলারেশনের জন্য একদম পারফেক্ট হবে। যদি R15 আর CF মোটো যদি ড্র্যাগ রেস করেন তাহলে দেখবেন CF মোটো আগে বেরোয় যাবে, কিন্তু টপ এন্ডের ক্ষেত্রে যায় দুইটা বাইক কাছাকাছি চলে যাবে। তারপরে হচ্ছে এই বাইকের মিটার। এই বাইকে মানে CF মোটো 300 SR এ একটা ফুল TFT ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেই মিটারে আপনি ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন বাই টার্ন নেভিগেশন অ্যান্ড এভরিথিং পেয়ে যাবেন। অ্যান্ড আপনি এই মিটারটি আপনার ফোনের সাথেও কানেক্ট করতে পারবেন, যেটা অনেক ভালো। এখন বর্তমান যুগে প্রত্যেকটা বাইকে সেম প্রসেসই ইউজ করা হচ্ছে। তো এটাই ছিল মোটামুটি এই বাইকটার কিছু ডিটেলস অ্যান্ড ভালো দিক, অ্যান্ড বলতে গেলে মোটামুটি একটা ছোটোখাটো একটা রিভিউ করে দিলাম এই বাইকটা। অ্যান্ড আমার জানা মতে আপনারা বুঝতে পেরেছেন যে এই বাইকটা কি এই 2025 সালে ঠিক হবে কি না, বা অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল যে এই বাইকটা কিনবো কি কিনবো না। তাদের মধ্যে আমার জানা মতে এই দ্বিধাদ্বন্দ্বটা কেটে গেছে। এমন না যে বাইকটা আমার পছন্দ বা এমন কোনো কিছু না। এই বাইকটা আমি একটা রিভিউ দিলাম আপনার কাছে, যে এখন আপনার উপরে যে আপনি এই বাইকটা নেবেন কি নেবেন না। আমার জানা মতে যদি আপনি একটা 150 সিসির বাইক 7 লাখ টাকা দিয়ে নিতে পারেন তাহলে ভাই এই বাইকটা আপনার জন্য মানে পারফেক্ট হবে। কারণ কি ওই বাইকে ভাই জাস্ট কিচ্ছু নাই, হুদাই 7 লাখ টাকা শুধুমাত্র ব্র্যান্ড ভ্যালুর জন্য। আমরা চাইনিজ বাইক ব্র্যান্ডগুলোকে কোনো দাম দিই না, এই জন্য ওই বাইকগুলোর দাম এত কম। যদি আমরা ওই বাইকগুলোর মতো এই চাইনিজ ব্র্যান্ডগুলোকে যদি ভ্যালু দিই তাহলে এই বাইকগুলো জাপানি ব্র্যান্ডের থেকে ভালো বাইক আমাদের প্রডিউস করবে।
তো আশা করি আপনাদের বিষয়টি বুঝতে পেরেছেন। তো বেশি কথা আর বলবো না, নেক্সটে অন্য একটা ভিডিওতে দেখা হবে। তো যাওয়ার আগে অবশ্যই বলে যাব ভিডিওটিকে লাইক করে দেবেন, অ্যান্ড চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। অ্যান্ড পুরাতন সাবস্ক্রাইবারদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।